আসসালামু আলাইকুম। যে কথা বলছিলাম যে আমরা এই অর্গানিক কেমিস্ট্রির এই জটিল যে অবস্থাটা, এই ঝামেলাপূর্ণ যে আমাদের কোয়েশ্চেন্স, দ্যাট ইজ আমার অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ এবং এটার সাথে কানেক্টেড অর্থ, প্যারা, মেটা এবং এর সাথে আরো কানেক্টেড রেজোনেটিং স্ট্রাকচারস অর অনুরণন গঠন, এটাকে নিয়ে আমাদের গল্প। তবে একটা একটা করে আমি বলবো এবং সামনের দিকে যাব। দেখি, যে কথা বলছিলাম আর কি, সেখানেই যাই। রাইট, আমরা এই ছবিতে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, তবে আমি এটা ছবি এঁকে দেখাবো। ফার্স্টে আমি এক নজরে এক ঝলকে কিছু জিনিস দেখাই নিলাম আর কি, যে অ্যাক্টিভেটিং গ্রুপ কারা বা সক্রিয়কারী গ্রুপ কারা, কেন এই শব্দটা ইউজ করা হয়েছে। যেমন আমি যদি বলি যে এই ফেনলের মধ্যে যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে, এই হাইড্রোক্সিল গ্রুপকে আমরা বলি সক্রিয়কারী গ্রুপ। অর্থপ্যারা নির্দেশক কেন বলতেছি, এটা রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে বোঝাতে হবে, সেখানে পড়ে যাচ্ছে আমি। ফার্স্ট অফ অল আমরা এখানে যাই যে হাইড্রোক্সিল গ্রুপটা সে সক্রিয়কারী গ্রুপ কেন। সক্রিয়কারী গ্রুপ যেমন কোন ফ্যামিলিতে আমি যদি বলি সক্রিয়কারী মেম্বার, তাহলে বুঝতে হবে ওই মেম্বারের তার সক্রিয় ভূমিকা আছে। দ্যাট মিনস আমি যদি ধরি অর্থনৈতিকভাবে সে হয়তো পুরো ফ্যামিলিটাকে চালাচ্ছে সুন্দর মতো, সক্রিয় একজন মেম্বার, এটাও হতে পারে। আমি এখানে হাইড্রোক্সিল গ্রুপকে যদি বলি সক্রিয়কারী গ্রুপ, দ্যাট মিনস সে ইলেকট্রন, হাইড্রোক্সিল গ্রুপ তার টাকা পয়সা দিতে পারবে না, তার কাছে ইলেকট্রন আসছে, এক্সট্রা ইলেকট্রন, বাড়তি ইলেকট্রন গুলো। এই যে আমরা দেখতেছি অক্সিজেনের কাছে মুক্ত কিন্তু 2 জোড়া ইলেকট্রন আসছে, তখন সে কি করে, ওই ইলেকট্রন গুলো বেনজিন বলয়ে তখন দিয়ে দিবে। তখন এই বেনজিন বলয়ে গিয়ে সে তখন নাচানাচি শুরু করে, ড্যান্স দেওয়া শুরু করে, এবং তার ভিতরে যে ইলেকট্রন গুলো সঞ্চরণশীল ছিল তাকে আরো নাচানো শুরু করে, এবং ওই বলের সক্রিয়তা বাড়বে। কেন বাড়বে? এক্সট্রা 2টো ইলেকট্রন যদি ভিতরে ঢুকে যায়, আছে ইলেকট্রন 6টা এখানে সঞ্চরণশীল ইলেকট্রন, পাই ইলেকট্রন, আরো 2টা যদি সে পেয়ে যায়, তখন তার নাচের পরিমাণটা বেড়ে গেল। আমি যদি বলি যে এখানে 6টা বাচ্চা আছে, প্লাস্টিকের বল দিলাম 6টা, তারা খেলতেছে, আমি আরো যদি প্লাস্টিকের বল কিছু সাপ্লাই করি, তাহলে ওরা যে ছোড়াছুড়ি করতেছিল প্লাস্টিকের বল, এখন খেলার পরিমাণটা, তাদের রেটটা কি বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে। কারণ কি, তারা প্লাস্টিকে 6টা বল দিয়ে তারা যে মারামারি করতেছে, আমি আরো কিছু সাপ্লাই দিলে তো সঞ্চরণশীলতা, খেলাধুলার কাহিনীটা বাড়তে থাকলো। ব্যাপারটা এরকম। তার মানে বুঝতে হবে যে যে সকল গ্রুপের কাছে মুক্ত ইলেকট্রন বেশি আছে, এক্সট্রা ইলেকট্রন আছে, তারাই বেনজিন বলয়কে ইলেকট্রন দিবে, এবং বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন গুলোর সঞ্চরণশীলতাকে বাড়িয়ে দেয় এবং তাকে সক্রিয় করে তুলে। সবাই যে সক্রিয় করে তা না, কিছু কিছু দুষ্ট তো থাকেই, যেমন হ্যালোজেনের মেম্বার গুলো, সেই কথা আমরা পরে বলবো। তবে আমরা এক কথাই বলবো যে যে সকল গ্রুপ বেনজিন বলয়ে যুক্ত থেকে বেনজিন বলয়ের যে সঞ্চরণশীলতাটা আছে তাকে কি করে, আরো বেশি সক্রিয় করে ফেলে। এ কারণে তাদেরকে আমরা বলি সক্রিয়কারী গ্রুপ। তবে সাধারণত দেখা যায় যে এই সক্রিয়কারী গ্রুপগুলো, যেমন হাইড্রোক্সিল শুধু না, আরো আছে, যেমন অ্যামোনিয়াও আছে সাথে, এরা কি করে, সক্রিয়তা বাড়িয়ে দেয়। ওকে, তো আমরা নিষ্ক্রিয়কারী যদি আমরা গ্রুপ বলতে চাই, তখন উল্টা কাহিনী ঘটবে। উল্টা বলতে কি, যে এই বলয় থেকে ইলেকট্রন টেনে নিয়ে চলে যাবে তারা, তখন বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে ফেলে, ডিঅ্যাক্টিভেট করে ফেলে। তো সেই গল্পই আমরা যাচ্ছি। এবং যারা অর্থপ্যারা নির্দেশক, তারা সাধারণত আমরা দেখি যে যারা হচ্ছে সক্রিয়কারী গ্রুপ, তারাই কিন্তু অর্থপ্যারা নির্দেশক হয়ে থাকে। কিভাবে, সেখানে আমরা যাব। একটুখানি দেখি কোথায় কি আছে। ওকে, ফাইন। যেমন এটা কিভাবে ঘটনাটা ঘটতেছে,
মজার কাহিনী কি, এই বিষয়টা খুব সুন্দর করে বুঝতে হবে, আমাদেরকে একটু সময় নিয়ে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, আদারওয়াইজ আমরা পারবো না। যেমন ফেনল, এই ফেনলের কথা আমি যদি বলতে চাই, ফেনলের ভিতরে আমরা গোল করে লিখি, দ্যাট মিনস আমার এই পাই বন্ধনের ইলেকট্রনগুলো সঞ্চরণশীল আর ডিলোকালাইজ থাকার কারণে ভিতরে এভাবে গোল চিহ্নটা দেওয়া হয়। কিংবা আমি যদি গোল না দিয়ে ডাবল বন্ড দিয়ে লিখি, তাহলে তিনটা এরকম ভাবে পাই বন্ধনের ছবি আঁকতে হবে। অক্সিজেন তার বাইরের শক্তি স্তরে 6টা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন এখানে খরচ করেছে আর এখানে একটা হাইড্রোজেনকে ধরে আছে, আর নিজের কাছে আরো 2 জোড়া ইলেকট্রন রয়ে গেছে। আমি বলতে চাই এখন যে এই হাইড্রোক্সিল গ্রুপ, জাস্ট এটাই কেউ যদি বুঝতে পারে একটা ঘটনা, এখানে প্রায় 10 থেকে 12টা ঘটনা তার জন্য সম্পূর্ণভাবে সহজেই শিখতে পারবে। আমরা একটা বিষয় ভালো মতো শিখে নেই। দেখি আমরা যে এই হাইড্রোক্সিল গ্রুপের কথা যেটা বলতেছিলাম, সেটা হলো যে তাকে আমরা বলতেছি সক্রিয়কারী গ্রুপ, এবং এই হাইড্রোক্সিল গ্রুপটাই কখন কিভাবে অর্থ প্যারা নির্দেশক হচ্ছে এটা আমরা বোঝার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা যদি অর্থ প্যারা নির্দেশক প্রমাণ করতে চাই কোন গ্রুপের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের উপায় একটাই, সেটা হলো এটার জন্য যতগুলো রেজোনেটিং স্ট্রাকচারস আছে, বাংলা হলো এটার অনুরণন গঠন আছে, সবগুলো আঁকতে হবে। তবে এখানে 5টা তার অনুরণন গঠন খুঁজে পাওয়া যায়। এই গঠন আঁকাটাই এই চ্যাপ্টারের সবচাইতে কঠিন একটা কাজ স্টুডেন্টরা ফেস করে। আমি এটা দেখাবো স্টেপ বাই স্টেপ যে কিভাবে সহজে ছবিটা আঁকা যায়। রেজোনেটিং স্ট্রাকচারস ইংলিশ এবং বাংলা অনুরণন গঠন দুটোই কিন্তু কঠিন শব্দ। এটা সহজ রূপ হচ্ছে এরকম যে একটা ছবি আরেকটার সাথে মিলে যায়, ইকুইভ্যালেন্ট। এখান থেকে আমি ছবি বানাই, 5টা ছবি বানাবো, এটার একই রকম, একটার সাথে আরেকটা মিল আছে, শুধুমাত্র ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে থাকবে। এই ছবিটাই এখানে আমি আঁকবো। ছবিটা আঁকার সবচেয়ে সহজ পদ্ধতি হলো, প্রথমে হচ্ছে আমরা স্কেলিটন কঙ্কাল ছবি এঁকে নেব, তাহলে সবচাইতে সহজ হবে। যেমন আমরা যদি এরকম ভাবে 5টা গঠন এঁকে ফেলি, তাহলে দেখা যায় ছবি আঁকা আর কোনো সহজ কাজ, জটিল কাজ হয় না আর কি। 4টা হয়েছে, আর একটা জায়গা হলো না, তবে একসাথে আঁকতে পারলেই বেটার। আমি নিচে আঁকলাম এটা। 5টা ছবি এরকম ভাবে প্রথমে এঁকে নিতে হবে, নাম্বার 1। তারপরে আমরা কি কাজটা করব সেটা দেখি। যে কথা বলছিলাম আমি, যে এই হাইড্রোক্সিল গ্রুপ, তার কাছে মুক্ত ইলেকট্রন আছে, যাদের কাছে আছে তারা কি করতে পারবে, বেনজিন বলে সাপ্লাই করতে পারবে, এবং এক জোড়া, বেশি না, এক জোড়া বেশি কখনোই দিবে না। আমরা দেখি এই এক জোড়া ইলেকট্রন কিভাবে এর ভিতরে ঢুকতেছে এবং এর পরিবর্তনটা কিভাবে হয়, সেটাই কিন্তু আমাদের এখন এখানে দেখার বিষয়। এখন এখান থেকে এরকম না যে অক্সিজেন বললো এই ইলেকট্রন আমি দিতেছি, বলো সরি সরি যে কথা বলছিলাম আর কি, এরকম না যে অক্সিজেন বললো ভাই আমার 2টা ইলেকট্রন আছে, তুমি হাত দিয়ে ধরো, ক্যাচ ধরবা আর কি, এরকম না যে সে ধরলো, এই টাইপের বিষয় না। ইলেকট্রন গুলো যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, ওকে বন্ধন হয়ে হয়ে যেতে হবে, বন্ডিং ধরে ধরে যেতে হবে। তোমরা নিশ্চয়ই লাউ গাছ দেখেছো না, লাউ গাছ ছিল একটা ছেড়ে দিলে উপরে উঠবে কোথায়, ওরে একটা কিছু দিতে হবে, তাহলে না ধরে ধরে উঠবে। ব্যাপারটা এরকম আসলে। এই হচ্ছে 2টো ইলেকট্রন কি করবে, সরি এই 2টো ইলেকট্রন ফার্স্টে কি করবে, এখানে গিয়ে ডাবল বন্ড তৈরি করবে। 2টো ইলেকট্রন মানে একটা বন্ধন, ভুলে গেলে চলবে না। এখানে একটা বন্ধন আছে, তাহলে 2টো ইলেকট্রন এখানে চলে আসছে, হয়ে যাবে ডাবল বন্ড। যখন ডাবল বন্ড হয়ে যায়, এই কার্বন তখন চিৎকার করে, না হবে না। কি হবে না?
এই কার্বনের তখন এদিকে ডাবল বন্ড, এদিকে ডাবল বন্ড, চারটা বন্ধন, এদিকে পাঁচটা। কার্বন মানবে না, বলে যে ভাই আমার পাঁচটা বন্ধন কখনোই আমার নাই, আমি হতে পারি না, আমার বন্ধন হচ্ছে চারটা। তখন এই কার্বন এই ডাবল বন্ডকে বলে যে মেহমান তো আসছে, তুমি এক কাজ করো, তোমার এই দুইটা ইলেকট্রন নিয়ে ওই কোনায় চলে যাও, ওরে ধাক্কা দিয়ে ওই পাশে রেখে আসো। অর্থাৎ এই পাই বন্ধনের দুটো ইলেকট্রনকে ও ধাক্কা দিয়ে এই কোনায় পাঠাই দিবে। তাহলে এই কার্বনে কি হবে, চারটা বন্ধন ঠিকঠাক থাকবে। এই ছবিটায় আঁকতে হবে, মনে রাখতে হবে প্রত্যেকটা স্ট্রাকচারে দুটো করে অ্যারো সাইন আছে এবং এটা চেঞ্জ হয়ে এখানে আসবে। চেঞ্জটা আমরা দেখি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে ইলেকট্রন যেহেতু আমার চলে গেছে ওর কাছে, আমাকে এখানে প্লাস চিহ্ন দিতে হচ্ছে, দুটো ইলেকট্রন কিন্তু থেকে গেল, আর এইখানে কিন্তু আমাকে প্লাস দিতে হবে, কারণ ইলেকট্রন চলে গেছে এখানে, মানে ডাবল বন্ড হয়ে গেছে। আর এখান থেকে ধাক্কা দিয়ে ইলেকট্রন এখানে পাঠাই দিয়েছে, ইলেকট্রন দুইটা এখানে, এই যে পাই বন্ধনকে ভাঙলে দুটো ইলেকট্রনই পাবো, একটা বন্ধনকে ভাঙলে দুটো ইলেকট্রনই পাবো, সিগমা বন্ধনকে ভাঙলে দুটো সিগমা ইলেকট্রন পাওয়া যায়, পাই বন্ধনকে ভাঙলে একটা দুটো পাই ইলেকট্রন পাওয়া যায়। এই দুটো পাই ইলেকট্রন পাই বন্ধনটা ভেঙে দুটো ইলেকট্রন এখানে চার্জ হিসাবে কোনায় জমা থাকবে। বাকিগুলো ঠিক আছে। এরপরে এই কার্বনের হচ্ছে চিৎকার, বলে যে না আমি মানবো না। কি মানবে না? এই কার্বনের যদি বন্ধন হিসাব করি আমরা, তাহলে এই পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, কয়টা হলো? দুইটা। আর প্রত্যেকটা কার্বনে তো হাইড্রোজেন একটা করে আছে, আমরা সবাই জানি। কার্বন ওখানে বসে আছে, ঘুমায় আছে, লুকায় আছে, কারণ এটাকে যদি স্ট্রাকচার করি আমরা, প্রত্যেকটা কার্বনেই একটা করে হাইড্রোজেন আছে। এখন কথা হলো যে এই কার্বনের এদিকে একটা বন্ধন, এদিকার একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে তিনটা বন্ধন হয়, একটা তো কমে গেল। তখন এই কার্বন বলে যে ভাই এই যে কোনায় দুইটা ইলেকট্রন বসে আছো, কি দরকার তোমার, তুমি ভিতরে ঢুকে পড়ো না, তাহলে তো এখানে ডাবল বন্ড হয়ে যায়, তাহলে আমি বেঁচে যাই, আমার চারটা হয়ে যায়। আবার এই কার্বন চিৎকার করে যে না, হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড হয়, চারটা বন্ধন, আর একটা তো হাইড্রোজেনের সাথে ছিলই। পরে এই কার্বন বলে এই পাই বন্ধন, তুমি ইলেকট্রন হিসাবে ওই কোনায় চলে যাও। ঠিক আগের ছবিটা রিপিটেশন হচ্ছে, আগের ছবিটাই কিন্তু রিপিটেশন হচ্ছে। এটা আমাকে দেখাতে হবে এখানে। কিভাবে দেখাবো আমরা? এই চলে গেল, এই হচ্ছে এরকম দুটো ইলেকট্রন ঠিকই আছে, এই ঠিকই আছে, আর এখানকার দুটো ইলেকট্রন গিয়ে এখানে পাই বন্ধন তৈরি করলো, আর এখানে দুটো ইলেকট্রন এই যে চলে আসলো, এটা কিন্তু ঠিকই আছে। এই যে আমরা স্ট্রাকচার গুলো আঁকতেছি রোমান সংখ্যা দিয়ে, বলতে হবে অবশ্যই এটা 3 নাম্বার হবে, এটা হবে 4 নাম্বার এবং এটা হবে 5 নাম্বার। ঠিক আছে, কথা হলো যে এখানে ডাবল অ্যারো চিহ্ন দিচ্ছি, মানে এরা হলো একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার, এটা হলো একে অপরের কিন্তু ইকুইভ্যালেন্ট পিকচার, বলতে গেলে স্ট্রাকচার। এই ছবিটা এগেছে, এখন ঠিক আগের কথাগুলোই কিন্তু রিপিটেশন হচ্ছে। কেউ যদি মনোযোগ দেয় এই দুটো ছবির মধ্যে, বাকিগুলো একই রকম, কারণ এখানে আবারও তিনটা বন্ধন কার্বনের, ফলে সেটা আবারও ঢুকে পড়বে এবং একই ঘটনা এখানে ঘটবে। আমরা সেই কাজটা এখানে করছি, ফলে আমি আগের কথাগুলো আর বললাম না, একই ঘটনা থাকলো এখানে এরকম, সবই ঠিক আছে। ঠিক আগের ঘটনায় আবার চলে আসছে রিপিটেশন, এই কার্বনের বন্ধন হয়ে গেছে তিনটা, ফলে এখানে ঢুকে পড়বে ডাবল বন্ড। পরে অক্সিজেন রাগ করে বলে যে তোমাদের ইলেকট্রন দিয়ে তো আমি ঝামেলায় পড়ছি, দেখি আমার ইলেকট্রন ফিরাই দাও তোমরা, সে আবার টেনে নিয়ে চলে যাচ্ছে। এই যে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো এরকম, এবং এখানে পাই বন্ধন, এখানে একটা, এখানে একটা। মজার ব্যাপার, এখন তুমি বলতে পারো যে স্যার আপনি এত কষ্ট করে 1 নাম্বার থেকে 5 নাম্বারে গেলেন, কিন্তু চেহারা তো একই রকম। চেহারা একই রকম না, পাই বন্ধন এখানে ছিল, পাই বন্ধন কিন্তু এখানে এখন নাই, ওখানে চলে গেছে। মানে ইলেকট্রন যে সঞ্চরণশীল এটাও কিন্তু প্রমাণ করে। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে অ্যারোমেটিক যৌগে ইলেকট্রন গুলো সঞ্চরণশীল, তার একটা তুমি প্রমাণ দাও, তার কিছু ছবি এঁকে দেখাও, তখন এই পুরো স্ট্রাকচার যদি কেউ এঁকে দেয় এবং বলে দেখো যে পাই বন্ধনের মধ্যে ইলেকট্রনগুলো সঞ্চরণশীল ঘুরতে থাকে, এই তার প্রমাণ। এবং এই কারণে আমরা ভিতরে গোল দেই। এখন কোয়েশ্চেন হলো সে অর্থ প্যারা নির্দেশক হলো কি করে, তা তো বুঝলাম না আমরা। এই যে হাইড্রোক্সিল গ্রুপটা যে আমার অর্থ প্যারা নির্দেশক হলো, এটা কি করে, কাকে, কিভাবে, কে নির্দেশক করলো, কাকে নির্দেশ করছে? এখন বড় বিষয়টা হলো এখানে যে এই বেঞ্জিনের মধ্যে আমরা 5টা
এই গঠনগুলোকে আমরা বলে থাকি রেজোনেটিং স্ট্রাকচারস। এই গঠনগুলোকে আমরা বলে থাকি অনুরণন গঠন। এবং কথা হলো এখন যে এটার পাশ দিয়ে যদি একটা রাস্তা থাকে এমনি এমনি, আর যদি একটা ইলেকট্রোফাইল যার কাছে ইলেকট্রন কম আছে সে যদি হেঁটে যায়, কোয়েশ্চেন, এই ইলেকট্রোফাইল ইলেকট্রনের জন্য কান্নাকাটি করতেছে পুরা এলাকা জুড়ে। এখন কথা হলো এই ইলেকট্রোফাইল, তার তো ইলেকট্রন দরকার। এখন এই ফেনল তাকে ডাকতেছে, এই ইলেকট্রোফাইল এদিকে আসো ভাই, এদিকে আসো। কেন? বলে দেখো না আমার অর্থ এবং প্যারা অবস্থানে তাকাই দেখো ইলেকট্রনের ঘনত্ব কেমনে বেড়ে গেছে। আসলে তাই, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা অর্থ অবস্থান। আমরা প্রথমেই বলেছিলাম লেকচারে, এটা অর্থ অবস্থানে ইলেকট্রন ডেনসিটি বেশি, মানে চার্জ দেওয়া আছে। আবার দেখতেছি প্যারা অবস্থানে ইলেকট্রনের ডেনসিটি বেশি, ঘনত্ব বেশি। আবার এই যে অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি, তার মানে হলো ইলেকট্রোফাইল যদি এখানে যুক্ত হতে চায়, আক্রমণ করে, কোথায় আক্রমণ করবে? অর্থ এবং প্যারা অবস্থানে আক্রমণ করবে। কারণ এই অবস্থানগুলোতে ঘনত্ব বেশি, এ কথার মানে হলো যে মেটা অবস্থানে ঘনত্ব কম। ইলেকট্রোফাইলের কি দরকার? ইলেকট্রন দরকার, সে তাহলে আক্রমণ করতে পারবে অর্থ এবং প্যারা অবস্থানে। এ কারণেই আমরা বলি যে ফেনলে হাইড্রোক্সিল গ্রুপ অর্থ প্যারা নির্দেশক। কথাটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এটার বড় রূপ হচ্ছে এরকম যে ফেনলে হাইড্রোক্সিল গ্রুপ কোন ইলেকট্রোফাইলকে অর্থ এবং প্যারা অবস্থানে যেতে নির্দেশ করে, বিধায় নির্দেশক। এ কারণে মাঝে মধ্যে কোশ্চেন করা হয় এভাবে যে ফেনল হাইড্রোক্সিল গ্রুপ কোন ইলেকট্রোফাইলকে অর্থ এবং প্যারা অবস্থানে যেতে নির্দেশ করে কেন? রেজোনেটিং স্ট্রাকচার সহ, অনুরণন গঠন সহ ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা ছবিটা কেউ যদি আঁকতে পারে, ছবিটা দেখে দেখে ও 2টা লাইন লিখলেই ফুল মার্কস পাবে। কিভাবে? নাম্বার 1 লাইন হচ্ছে এরকম যে আমরা এই উপরোক্ত 5টা অনুরণন গঠনের মধ্যে 2, 3 এবং 4 নম্বরে দেখতে পাই যে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি। 2 নম্বর লাইন। এ কারণে কোন ইলেকট্রোফাইল এই অর্থ এবং প্যারা অবস্থানে আক্রমণ করে এবং যুক্ত হয়, বিধায় এই ফেনলের হাইড্রোক্সিল গ্রুপ অর্থ প্যারা নির্দেশক। এ পর্যন্ত, পরে আরো আলোচনা করব টলনের ক্ষেত্রে হাইপার কনজুগেশন ইত্যাদি ইত্যাদি কাহিনী আছে, তবে সবগুলোই মজার কাহিনী। এবং কামিং সুন 72 ম্যাজিক রিঅ্যাকশন। থ্যাংক ইউ ভেরি মাচ।